আজ 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর ডেডলাইন। নির্বাচন কমিশন ডেডলাইন বেঁধে দিয়েছিল। এর আগে এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব। তাকে ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে এবং এই বৈঠকের পরেই ডেডলাইন বেঁধে দেওয়া হয়। আজকে যে ডেডলাইন শেষ হতে চলেছে, অর্থাৎ এফআইআর দায়ের করার জন্য যে সময়সীমা, সেই সময়সীমা আজকেই শেষ হতে চলেছে। বারুইপুর এবং ময়নার দুজন করে ইআরও এবং এই আরোর বিরুদ্ধে এই এফআইআর এর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। যদিও রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং বৈঠকের পর একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয় আজকে পর্যন্ত। এবং এই 4 আধিকারিক সেই তালিকায় রয়েছেন বারুইপুরের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, রয়েছেন এই আরও তথাগত মণ্ডল, এছাড়াও ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই আরও সুদীপ্ত দাস। ইতিমধ্যে আপনারা জানেন যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং সেখানে ডেকে পাঠানোর পর এফআইআর দায়েরের ডেডলাইন বেঁধে দেয় কমিশন। সরাসরি মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রুমা পাল। রুমা, নির্বাচন কমিশনের দেওয়া ডেডলাইন, সেই ডেডলাইন তো আজই শেষ হতে চলেছে। এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে কোনো পদক্ষেপের কথা কি জানা যাচ্ছে, এবং যদি তা না হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন এর পরবর্তীতে কি পদক্ষেপ করতে পারে? দেখো, জানিয়ে রাখি যে 17 ফেব্রুয়ারি ডেডলাইন ছিল, সেটা এখনও সেই ডেডলাইন কিন্তু পুরোয়নি। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে নির্বাচন কমিশন এই 2 ইআরও এবং এই ইআরওদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা, অর্থাৎ তাদের বিরুদ্ধে এফআইআরের কথা যে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, সেটা কিন্তু রাজ্য সরকার সেটা অমান্য করেছে। এরকমভাবেই কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে কিন্তু এই চাপানুতর চলছে গত অগস্ট মাস থেকে। তার আগেও কিন্তু নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকে তলব করেছিল। এর মধ্যেও আমরা দেখলাম যে মুখ্য সচিবকে ডাকা হয় দিল্লিতে এবং তারপর কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হয় যে 17 তারিখের মধ্যে এই 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ যে এফআইআর এর বিষয়টা এখনো পর্যন্ত হয়নি সেটা কিন্তু করতে হবে। কি কারণে এফআইআর করার কথা বলা হয়েছিল, নির্বাচন কমিশন তখনই জানিয়েছিল যে এই 4 অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রমাণ রয়েছে যে তারা ভুয়ো নাম নথিভুক্ত করেছেন ভোটার লিস্টে। সেই কারণেই কিন্তু তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির জন্য কিন্তু যেমন সাসপেনশন পরবর্তীতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এফআইআরও করতে হবে। কিন্তু রাজ্যের তরফ থেকে সেরকমটা মানা হয়নি। এখন নির্বাচন কমিশন কি করতে পারে সেটা তো অবশ্যই 17 তারিখ পেরোবার পরই বোঝা যাবে। কিন্তু এই দুদিনের মধ্যে আমরা কি দেখলাম যে 7 এইআরওর বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন সরাসরি সাসপেনশনের পথে হাঁটলো। সেক্ষেত্রে কিন্তু বারবার এর আগে যখন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্ব কাটিয়ে কিন্তু নির্বাচন কমিশন সরাসরি তাদের একেবারে সাসপেনশনের পথে হেঁটেছে। এবং এবার এটা ঠিক যে ডিসিপ্লিনারি যে অ্যাকশন নেওয়ার কথা সেটা কিন্তু রাজ্যকে জানিয়েছে। কিন্তু এক্ষেত্রে কি করতে পারে, এক্ষেত্রেও কিন্তু মনে করা হচ্ছে যে যদি 17 ফেব্রুয়ারি ডেডলাইন পেরিয়ে যায়, রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কি নির্বাচন কমিশন সরাসরি তাদের সাসপেন্ড করবে? কারণ 7 এইআরওর ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই দেখলাম। এখন এটাই প্রশ্ন, 17 তারিখ পেরোবার পরপরই কিন্তু নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটা জানা যাবে। একেবারে সঙ্গে থাকো রুবা। একদিকে আজকে নির্বাচন কমিশনের দেওয়া ডেডলাইন শেষ হয়েছে, 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে সময়সীমা তা আজই শেষ হচ্ছে। তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে এসআইআর এর শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে এবং শুনানি পর্বের পর নতুন নির্দেশ সামনে এলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে, যেখানে বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের নথি গ্রহণযোগ্য নয় বলে তা একেবারে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। ফুরোচ্ছে এফআইআর এর ডেডলাইন, আজই শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা, রাজ্য সরকারকে আজকের মধ্যে ব্যবস্থা নিতে বলেছিল নির্বাচন কমিশন, যদিও এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপের কথা কিন্তু জানা যায়নি। আর অন্যদিকে নির্বাচন কমিশনের নতুন যে নির্দেশিকা তা নিয়ে ধোঁয়াশা এখন অব্যাহত। রুমা পাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, জাতীয় নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা, ফলে এক্ষেত্রে যারা এই নথিপত্র জমা দিয়েছিল তাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম আদৌ থাকবে কিনা সে নিয়ে ধোঁয়াশা তো রয়েই যাচ্ছে।
দেখো, যদিও মনে হচ্ছে ধোঁয়াশা, কিন্তু এটা কিন্তু নির্বাচন কমিশন তার নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের ডকুমেন্ট কোনোভাবে কিন্তু গণ্য করা হবে না। যেখানে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং ইন্দিরা আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে যে অর্থ সাহায্যের যে অনুমোদনপত্র, সেটা কিন্তু ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে না। কিন্তু সরকারি যে প্রদত্ত কোনো বাড়ি বা জমি বৈধ কোনো ডকুমেন্ট থাকলে সেটাই কিন্তু বৈধতা রয়েছে এবং সেই ডকুমেন্টই গ্রহণ করা হবে। কোনো যে অর্থ সাহায্যের যে অনুমোদনপত্র দেওয়া হয়েছে এই সব প্রকল্পের ক্ষেত্রে, সেটা কিন্তু গ্রহণ করা হবে না। অর্থাৎ এই প্রকল্পের ডকুমেন্ট যারা দিয়েছেন, শুধুমাত্র এই ডকুমেন্ট দিয়েছেন, তাদের কিন্তু নাম অবশ্যই বাদ যাবে ভোটার তালিকা থেকে। এই নির্বাচন কমিশনে এই নির্দেশিকা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে জানিয়ে রাখি, দেখো এখনো পর্যন্ত কিন্তু 2,08,870 জনের একদম অযোগ্য ভোটারদের নাম তালিকায় রয়েছে, যাদের কিন্তু নাম বাদ যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। তাহলে যারা এই ধরনের ডকুমেন্ট দিয়ে যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রতিনিধি রুমা পাল, যেরকম আমাদের জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন যে নির্দেশিকা সামনে এসছে, যেখানে বলা হচ্ছে যে বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের নথি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন টালিগঞ্জবাসী, ভোটারদের কাছে পৌঁছে গেল এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। তাক দিন দিন তা নেই কোনো চিন্তা। কি চমৎকার লাইন ভাবুন। মানে একবার দুবার মনে মনে আউড়ে নিলেই কিন্তু মাথা থেকে সমস্ত চিন্তা সরে গিয়ে মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। না, আর কিছুই না, মহানায়ক উত্তম কুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে এই লাইনটাই মাথায় এলো। 1969 সাল সবরমতী সিনেমায় এই গানটি উত্তম কুমারের লিপে প্রথম কিশোর কুমারের গাওয়া গান। ভাবুন, তাদের সেই জুটি কিশোর কুমার এবং উত্তম কুমার আজও অটুট। এই যেখানে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তি, তার থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে কিশোর কুমারের মূর্তি। আমি আজকের আমার এই টালিগঞ্জের সফর এখান থেকেই শুরু করছি। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবো তাদের মাথায় কি কি চিন্তা ঘুরছে, আর সেই চিন্তা হরণের জন্য রাজনৈতিক মহল কি বার্তা দিচ্ছে। চলুন। তো আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে আমাদের 9টা ওয়ার্ড, সব ওয়ার্ডেই আমরা একটা একটা করে কাজ করেছি, সুন্দর করে কাজ করেছি। কোনো রকম পলিসি সকলের জন্য ভেবে কিছু করবার এদের সাহস পর্যন্ত আর নেই। অনেক বেশি কাজ হওয়া দরকার। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে খুব উদ্বিগ্ন। গাছগুলোকে এইটুকু করে ফেলেছে, গোড়াটা বাদিয়ে দিয়েছে। গাছটা শুধু একটা ঝড়ের অপেক্ষা বসে আছে, পড়লেই তাকে কাটো আর বেচো। কিন্তু আমি যেটা সব থেকে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে পরিবেশ, জলাশয় সংরক্ষণে। রুটি রুজি মূল হচ্ছে জীবন জীবিকার সমস্যাটাকে সমাধান করতে হবে। সালটা 1996। বামেদের হাত থেকে হাতছাড়া হয়ে যায় টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। তৃণমূল তখনও প্রতিষ্ঠা হয়নি। তখন জাতীয় কংগ্রেসে ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। তিনি সিপিএম এর হাত থেকে এই আসন কেড়ে নেন। তারপর 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরেও 2001 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। এরপর টানা 2 দশক টালিগঞ্জে বিধায়ক অরূপ বিশ্বাস। 2006, 2011, 2016, 2021 পরপর 4 বার তিনি জয়ী হন। আগের তুলনায় আমরা অনেক সুবিধা পেয়েছি এবং অনেক ভালো আছে। মেয়েরা নিরাপত্তাহীনতাই আছে। আপাতত কিছু চেঞ্জ করার মতো কিছু নেই, সবই ভালো আছে, ঠিকই আছে। আমরা এরকম লোককে সবসময়ের জন্যই অ্যাকসেপ্ট করি। পুকুর বোঝা থেকে শুরু করে আর বেআইনি নির্মাণ টালিগঞ্জের দিকে দিকে চলছে। এই অঞ্চলে এইসব নিয়ে তো মন্ত্রী মশাই আবার থাকেন, সিনেমার মন্ত্রী হলে বেটার হতো আর কি। মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন, সমর্থন করেছিলেন। স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে উন্নয়ন না করলে মানুষ বাঁচবে না। শৌচাগার দেখেছি দু একটা করেছে, কিন্তু ওই চটকদারি রাজনীতির জন্য যেটুকু হয়। 5 কিলোমিটারের মধ্যে এখানে তো কোনো সরকারি হাসপাতাল নেই। এবার বাঙ্গুরে এখান থেকে যেতে গিয়ে যদি যানজটে পড়ে যায় খুব মুশকিল। ব্যস্ত সময় এনএসসি বোস রোড দিয়ে যাতায়াত করা এক কথায় কঠিন। কিছু কিছু মানুষ তার বাড়ির সামনে গাড়ি রাখেন। এটা আমরা সবাই মিলে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে কথা বলি, একটা সিস্টেমের মধ্যে দিয়ে সেটাকে করার চেষ্টা করি। কর্মসংস্থানকে প্রায়োরিটি দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এখন না কেউ না খেয়ে নেই, ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রি চাল পাচ্ছে, ফ্রিতে সবকিছু পাচ্ছে। খুবই উপকৃত হয়েছি। আমি আমার এমএলএ ল্যাডে 73% টাকা জলাশয় সংরক্ষণে খরচ করেছি। টালিগঞ্জ এলাকায় যদি উন্নয়নের কথা বলতে হয়, তাহলে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হলো টালি নালার সংস্কার। একই দীর্ঘদিন ধরে টালি নালার প্রবাহ কমছে। তারপর মেট্রো সম্প্রসারণের জন্য নতুন পিলার বসার পর থেকে কি প্রভাব পড়েছে টালি নালার ওপর, তা নিয়ে কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়েছে কি? প্রায় 1 দশক আগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে 57টি নিকাশি নালা, যেখান থেকে দূষিত জল এসে টালি নালায় মেশে, তার জন্য একটা সমীক্ষা হয় এবং একটি রিপোর্ট দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে রোজ প্রায় 38 কোটি
2 লক্ষ লিটার দূষিত জল এই টালিনালা থেকে গিয়ে মেশে গঙ্গায়। যে বজ্রটা গঙ্গায় গিয়ে পড়ছে সেটা যদি আরেকটু শোধন করার চিন্তাভাবনা বর্তমান সরকার নিত তাহলে দূষিতটা কম হতো। কলকাতা কর্পোরেশন ইতিমধ্যে অনেকগুলো স্কিম নিয়েছেন। সব মিলিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আরবান ডেভেলপমেন্টের টাকা পাওয়া সত্ত্বেও আমরা এখানকার মানুষদেরকে সুস্থভাবে বাঁচবার উপায়ই করে দিচ্ছি না। মেট্রো রেলের কাজটা ঠিক প্ল্যান ওয়েতে হয়নি, যে কারণে টালিনালাটা আটকে গেছে। বিগত 15-16 বছরের বেশি সময় ধরে টালিনালার কোনো সংস্কার দেখছি না। অনেকটাই পরিষ্কার হয়েছে, জলটা এখনো পরিষ্কার হয়নি, তার জন্য এসটিপি প্ল্যান্টের ব্যবস্থা হচ্ছে। কলকাতা পুরসভা অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজগুলো করছে। ওই নালাটার আপনি দুর্গন্ধে দাঁড়াতে পারবেন? মেট্রো স্টেশনের জায়গাটা এটা হওয়ার কথা ছিল না। আমরা অন্যভাবে মেট্রো স্টেশন দেখতে চেয়েছিলাম, এইরকম মেট্রো স্টেশন নেই এটা। মাথার উপর মেট্রো উঠেছে, শুধু ওইটুকুই দেখেছি, নিচে সংস্কার আমরা লক্ষ্য করি। দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে। এটার মধ্যে পলিটিক্যাল উইলের একটা অভাব আমি দেখতে পেয়েছি। এখানে আগে হাঁটু অবধি জল হতো, কোমর অবধি জল থাকতো বর্ষাকাল, এই জিনিসটা মুছে গেছে প্রায়। এখন এই মুহূর্তে টালিগঞ্জে কোনো জায়গায় জল যাওয়ার কোনো সমস্যা নেই। এখন সেই পরিষেবা আগের তুলনায় 100 টাইম বেটার। টালিগঞ্জ ট্যুর আজ এত দূর, জনমত জানতে ঘুরবো আরো অনেক পথ। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।